রাত 1:15। সমস্ত পৃথিবী যেন নিঃশব্দে নিদ্রার চাদরে মোড়া। কৃত্রিম আলোয় আলোকিত ও কিছু রাস্তা জানালার পর্দা ছুঁয়ে হালকা আলো এসে পড়ে দেয়ালে। একাকিত্বের রেখা এঁকে যায় নিঃশব্দে। এই রাতটা মেহরিনের জন্য অন্যরকম হবার কথা ছিল। ভালোবাসার প্রতীক্ষার এবং এক নতুন শুরুর সাক্ষী হবার কথা ছিল। অথচ ঘরে শুধু নিঃসঙ্গতার এক বোঝা নীরবতা। শ্বশুরবাড়িতে সে এসেছে ঠিক 10:30টার দিকে, কিন্তু এখনো তার চোখে পড়েনি সদ্যবিবাহিত স্বামীর চোখে। দেখা হয়নি তার মুখটা। ঘড়ির কাঁটা যেন পিষে ফেলছে অপেক্ষার প্রতিটি মুহূর্ত। তার হাতের মুঠোয় এখনো ধরা সেই চেক, মোহরানা চেক, যা তার স্বামী রেখে গেছেন। কি বিচিত্র কপাল তার! কত স্বপ্ন বুকে নিয়ে এসেছিল সে। ভেবে রেখেছিল প্রথম দেখাতে হয়তো সে তার স্বামীর চোখে খুঁজে পাবে নির্ভরতার আলো, কিন্তু তার হলো না। আকস্মিকভাবে কাজী সাহেব বিয়ে পড়িয়ে দোয়া শেষ করার পরপরই সে মানুষটি চলে যায়। বিয়ে বাড়ির সকলে এমন ঘটনায় বিমূঢ় হয়ে গিয়েছিল। বিয়ের পর বউয়ের মুখ না দেখেই বউকে না নিয়ে চলে গেল এভাবে। মোতালেব ভূঁইয়া বেশ রুষ্ট ছিলেন এই বিষয়টা নিয়ে, কিন্তু আমিরুল সুলতান কি যেন বলে বুঝালেন তাকে। মেহরিন তার বরের চলে যাওয়ার খবর শুনে এক প্রকার ঘাবড়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিল বিয়েটা কি তাকে জোর করে করানো হয়েছিল। এসব আরো অনেক জল্পনা কল্পনা করছিল মেহরিন তখন। আফিয়া সুলতানও ভাবতে পারেনি তার ছেলেটা এভাবে চলে যাবে। বিয়ের দিনই কেন এটা হতে হলো? এই তো বিয়ের শেষের কথা। বিয়ে পড়ানো শেষ হতে দোয়া করা হলো। কাজী সাহেব বললেন ছেলেকে মেয়ের কাছে নিয়ে যেতে। সোলেমানও দাঁড়িয়েছিল সদ্য বিয়ে করা বউয়ের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু একটা ফোন কল আর তা হতে দিল না। ইয়াসিনের ফোন এসেছে, ক্লাব ঘরে আগুন লেগেছে আর তার দলের ছেলে পেলে বেশ আহত। কথাটা শুনে সোলেমানের মাথা 400 অ্যাঙ্গেলে ঘুরে গেল। পায়ের রক্ত মাথায় উঠল। বাবার দিকে তাকিয়ে জাস্ট বলল, I have to go to Dhaka right now. ছেলের কথা শুনে হতবিহ্বল হলো আমিরুল সুলতান। ঢাকায় যেতে হবে মানে? ক্লাব ঘরে আগুন লেগেছে, ছেলেবেলে আহত, আমাকে যেতেই হবে। কিন্তু মেহরিন? সামলে নাও তোমরা। কথাটা শেষ করে সোলেমান দরজা অব্দি গিয়ে কি ভেবে যেন থেমে গেল। তারপর পিছু ফিরে এগিয়ে এসে পকেট থেকে চেকের পাতাটা বের করলো, যেটা আসার আগে এনেছিল। পাতায় টাকার অ্যামাউন্ট লিখে সই করে দিয়ে আমিরুল সুলতানের হাতে ধরিয়ে দিয়ে বলল, মোহরানা টাকা এটা মেহরিনকে দিয়ে দিও, শীঘ্রই ফিরে আসার চেষ্টা করব। সোলেমান ইব্রাহিমকে ইশারায় বেরোতে বলে চলে আসলো। মোতালেব ভূঁইয়া মেয়ের জামাই চলে গেছে শুনে খুব রেগে গেলেন। এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন আমিরুল সুলতানকে। আমিরুল সুলতান দুঃখ প্রকাশ করে সবটা খুলে বুঝিয়ে বললেন। সব শুনে কিছুটা শান্ত হলো মোতালেব ভূঁইয়া। জেনে শুনেই তো মেয়েকে বিয়ে দিল এমন ছেলের সাথে, যখন তখন বেরিয়ে যেতে হতে পারে। মোতালেব ভূঁইয়া মেয়ের কাছে এসে বুঝিয়ে বললেন খুব জরুরি বিধায় সোলেমানকে চলে যেতে হয়েছে। মেহরিন নীরবে শুনল। এটা কেন আজকেই হতে হলো তার সাথে? জামাই ছাড়া মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতে চাইছিল না মোতালেব ভূঁইয়া। আফিয়া বেগম জানালেন কাল বা পরশু নিয়ে আসবে মেহরিনকে তিনি। তারপর সোলেমান ফিরলে তখন না হয় দুজন একসাথে আসবে। মোতালেব ভূঁইয়ার প্রস্তাবটা পছন্দ হলো না, কিন্তু সানজিদা বেগমের জন্য মানা করতে পারলেন না। অগত্যা মেহরিনকে স্বামীর বাড়ি পাঠানোর তোড়জোড় শুরু হলো। মেহরিন আসার সময় খুব কেঁদেছে। মোতালেব ভূঁইয়া কাঁদতে বারণ করলেন, বললেন সে গিয়ে নিয়ে আসবে শীঘ্রই। সানজিদা বেগম, উর্মি, সেরিন সবার চোখে জল। মেহরিন এই সময়টাতে পেল না তার প্রিয় মানুষটার শক্ত হাত, যার হাতে তার বাবা মেহরিনের হাতটা দিয়ে বলতো, আমার মেয়েটাকে সুখে রেখো, আমার নয়নের মণি সে, কখনো কষ্ট করতে দিও না। তার কষ্ট আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। কখনো বিরক্ত হলে আমার মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দিও, মানা নেই, শুধু কষ্ট দিও না। অনেক কথাই বলা ছিল মোতালেব ভূঁইয়ার, কিন্তু বলতে পারল না। আমিরুল সুলতানের হাত ধরে বলল, আমার মেয়েটাকে দেখে রাখবেন, কোনো দিন কোনো ভুল করলে আমায় জানাবেন। কখনো জোরে ধমক দিয়ে কথা বলিনি আমার মেয়ের সাথেই। সেখানে কেউ উচ্চ আওয়াজে তার সাথে কথা বললে আমার বুক ফেটে যাবে। কখনো আমার মেয়েটাকে আপনাদের বাড়িতে রাখতে না চাইলে আমায় বলবেন, আমি নিয়ে চলে আসবো আমার মেয়েকে। আমিরুল সুলতান আশ্বাস দিয়ে বলল, রুমাইসার মতনই মেহরিন আমার দ্বিতীয় মেয়ে, কোনো অযত্নতা আর হবে না। মেহরিন তখনও কাঁদছিল। বাবার কথা ভেবে, নিজের পাশে তার জীবনে দ্বিতীয় পুরুষটি নেই ভেবে। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে মেহরিন। আফিয়া সুলতান অবশ্য মেহরিনকে সামলিয়েছিলেন গাড়িতে। গাড়িটা এসে থামলো দোতলা বিশিষ্ট এক আলিশান বাড়ির সামনে। আফিয়া সুলতান গাড়ি থেকে বের হয়ে মেহরিনকে বের হতে বলল। মেহরিন বের হলো গাড়ি থেকে। তার শ্বশুর বাড়িতে পদার্পণ হলো তার স্বামী ব্যতীত একা। মেহরিনকে সোজা নিয়ে আসা হয়েছিল সোলেমানের রুমে। মেহরিন আশা করেছিল রুমে অন্তত একটা হলেও তার স্বামীর ছবি দেয়ালে থাকবে, কিন্তু তার স্বামীর ছবি তো দূরে থাক, একটা ঘড়ি অবধি নেই। মেহরিন তপ্ত শ্বাস ফেলে ব্যালকনি থেকে পুরো রুমে চোখ বোলালো। খুবই সুন্দর করে পরিপাটি করে গোছানো, কোনো ফুলে সাজানো হয়নি রুমটা। ড্রেসিং টেবিলের দিকে নজরে যেতেই দেখলো বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম সাজানো। ড্রেসিং টেবিলের উপর সাজানো পারফিউমগুলো মেহরিনের দৃষ্টি টানলো। মেহরিন চেকটা বালিশের নিচে রেখে এগিয়ে গেল। বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম। মেহরিন বোতলগুলোর মধ্যে থেকে একটা বোতল হাতে নিয়ে বোতলের গায়ে থাকা নামটা পড়লো। নামটা হলো সুমুক, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ পারফিউমের ভেতর থাকা একটি পারফিউম। মেহরিন একটু হাতে স্প্রে করে ঘ্রাণটা শুকলো।
মাতাল করে দেওয়ার মতন একটা সুগন্ধ। বোতলটা জায়গা মতো রেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলো। এই চেহারাটা আজ তার চেনা নয়, কিন্তু একেবারে অচেনাও নয়। নীল রঙের শাড়িতে, হাতে থাকা চুড়িতে একদম বিবাহিত নারী মনে হচ্ছে। চোখে এক ধরনের মায়া জমেছে, ঠোঁটে লুকানো একরাশ ক্লান্তি আর অনিশ্চয়তা। তার বুকের গভীরে জমে থাকা দীর্ঘশ্বাসটা হঠাৎ মুখ ফুঁড়ে বেরিয়ে এলো। এই সাজগোজ, এই ঘর, এই বিছানা, সবকিছু পেয়েছে সে, কিন্তু যাকে পাওয়ার কথা ছিল সেই মানুষটার মুখটা এখনো দেখা হলো না তার। আচ্ছা, সেও কি তাকে দেখেনি? তার লাল শাড়িতে সাজা ঘোমটার আড়ালে থাকা মুখটা। বিয়ের একদিন না পেরোতে কত চেঞ্জ নিজের বাহ্যিক রূপের। মেহরিনের কেমন যেন এই সময়টাতে আবারও হাসিও পেল। তার পুরো বিয়ের জার্নিটা কেমন একটা অদ্ভুত, তাই না? মেহরিন লম্বা একটা শ্বাস টেনে জানালা দিয়ে বাহিরে তাকালো, তারপর বিড়বিড় করে বলে উঠল, আপনাকে দেখার তৃষ্ণা কবে মেটাবেন আপনি? আমি দেখতে চাই আপনাকে, আপনাকে হাত দিয়ে ছুঁয়ে অনুভব করতে চাই। একটা হালাল সম্পর্ক কেমন হয় বুঝতে চাই আমি। আপনার শরীরে ঘ্রাণ শুকতে চাই, আপনার চোখে চোখ রেখে বুঝতে চাই স্বামী নামক মানুষটা কেমন হয়। পরিশেষে আপনার সাথে সারা জীবন কাটাতে চাই। আপনার সদ্য বিয়ে করা বউটার আর্জি যেন আপনার হৃদয় অবধি পৌঁছে। মেহরিনের নিজের এই অবস্থা দেখে এখন একটা গানই গাইতে ইচ্ছে করলো গলা ছেড়ে। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। ঢাকার ক্লাব ঘরটার সামনে দাঁড়িয়ে আছে সোলেমান। ফায়ার সার্ভিস এসে আগুন নিভাচ্ছে। এখন ধোঁয়া উঠছে ক্লাব ঘরটা থেকে। ভালো মতোই লেগেছিল আগুনটা। ভেতরে সব নথিপত্র আসবাব পুড়ে গেছে। ইয়াসিন মাথায় চোট নিয়ে দাঁড়িয়ে আছে, হাতেও বেশ ব্যথা। সোলেমান ক্লাব ঘরটার দিকে তাকিয়ে বলল। আগুনটা লাগালো কি করে? ইয়াসিন এক ঢোক গিলে বলল। মহসিন আলীর লোকজন বোধহয় লাগিয়েছে। সোলেমান রেগে বলল, তোরা থাকতে এটা হলো কি করে? কোন বাল ফেলেতে গেছিলি? ভাই আমি হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে কি তোর বাচ্চা ডেলিভারি করতে গেছিলি তুই? না ভাই, আসলে ইমন ভাই অসুস্থ ছিল, অতিরিক্ত জ্বরের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই এমনটাকে তোর দুলোভাই লাগে? ও অসুস্থ, তাতে তোর কি? পাশ থেকে ইব্রাহিম চমকালো ইমনের কথা শুনে। ইমন হসপিটালে? সোলেমান বিরক্ত হয়ে বলল, তুই চমকাচ্ছিস কেন? কে এই ছেলে? আমার ড্রাইভার ছেলেটা, ওর নাম ইমন। ও বেঁচে আছে? ইয়াসিন মাথা নত করে বলল, হসপিটালে ভর্তি আছে। তুই না হয় হসপিটালে গিয়েছিলি, আরগুলো কি নাকে তেল লেগে ঘুমোচ্ছিল? ভাই ওরা যদি বুঝতো যে আগুন লাগাবে ক্লাব ঘরে, তাহলে কি আর বের হতো নাকি ক্লাব ঘরে থেকে? ক্লাব ঘরের পাশের রাস্তাটায় কিছু পোলাপান এসে মারামারি করছিল। ওরা তখন ক্লাব ঘরে বসে বসে খেলছিল। আওয়াজ শুনে বের হয়ে তাদের থামাতে গেলে উল্টা ওরাই ওদের পেটাতে শুরু করে। লিমন ফোন দিয়ে আমায় জানালে আমিও চলে আসি হসপিটাল থেকে। এসে দেখি মারপিট হচ্ছে। আমি এগিয়ে থামাতে আসলেও আমায়ও আঘাত করে। এই ঝামেলা চলাকালীনই হঠাৎ দেখি ক্লাব ঘরে আগুন। তুই বুঝলি কি করে এটা মহসিন আলীর কাজ? ওরা ছাড়া আপনার আর কোনো তো শত্রু নাই যে করবে। তুই জানিস কজন কথা? এই কাজ ওরা করেনি। আপনার এটা মনে হলো কেন ভাই? ওদের বুকে এত সাহস নেই যে এই সময় আগুন লাগাবে। ওরা ভিতর দল, ওদের কাজ হয় চোরের মতো লুকিয়ে ছুড়ে। ওরা করেনি। তাহলে কে করেছে ভাই? সোলেমান জবাব দিল না। তবে রাগে চোখ মুখ শক্ত হয়ে আছে। কি ভেবেছে কি এভাবে ক্লাব ঘরে আগুন লাগিয়ে নথিপত্র পুড়িয়ে ফেলে সোলেমানকে দমিয়ে রাখা যাবে? সোলেমান এত কাঁচা খেলোয়াড় না যে ক্লাব ঘরে যেসব নথিপত্র রেখে দিবে এদের মতন মশাদের পুড়িয়ে ফেলার জন্য। ধানমন্ডি দুয়ে নিজ বাড়ির সোফায় বসে টিভিতে নিউজ দেখছে মহসিন আলী। নিউজ দেখানো হচ্ছে এমপি সোলেমান সুলতানের ক্লাব ঘরে আগুন লাগার দৃশ্য। মহসিন আলী হাসলো। তার ছেলে এত ফাস্ট, কথা তো ছিল মাঝরাতে করবে। কথাগুলো ভাবতে দরজা খোলার আওয়াজ শুনে পিছনে ফিরে দেখলো বড় ছেলে এসে আসছে হেলতে দুলতে। মহসিন আলী প্রাউড ফিল করে বলল, সাব্বাস মেরে বেটা, আগুনটা বেশ ভালোই মতনই লাগিয়েছিলে। শেখরের কপাল কুঁচকে আসলো। কিসের আগুন? সুলেমানের ক্লাবে? সুলেমানের ক্লাবে? আমি তো কেবল ছেলেদের পাঠালাম আগুন লাগাতে, তাহলে ওরা কি লাগায়নি আগুন? শেখর পকেট থেকে ফোন দিল ছেলেদের, জিজ্ঞাসা করলো আগুন লাগিয়েছে কিনা। তারা বলল না, তারা আগুন লাগায়নি। এইখানে এসেই দেখছে অলরেডি আগুন নেভানোর কাজ চলছে। শেখর চিন্তিত হলো, তারা না করলে এটা কে করেছে? সোলেমানের অন্য কোনো শত্রু নাকি? খোঁজ নিতে হবে, কারণ তার শত্রু হয় বন্ধু। শেখর রুমে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে পুরো রুমে চোখ বুলালো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তার বিবাহিত বউ প্রেমা। শেখর হাতের কোটটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে এগিয়ে যায় প্রেমার দিকে। প্রেমা জানালা শিখে মাথা ঠিকিয়ে জীবনের অঙ্ক কষছিল। তার জীবনের অঙ্কের কোনো সমাধানই সে পাচ্ছে না। এসব ভাবার মাঝে হুট করে পুরুষালী দেহের ছোঁয়া পেতে শরীর যেন ঝলসে গেল। এই ছোঁয়াটাকে ভীষণ ঘৃণা করে প্রেমা। শেখর প্রেমার গলায় নাক ঘষে বলল, কি ভাবছো এখানে দাঁড়িয়ে? শেখরের ছোঁয়া ঘাট থেকে নেমে এবার বিভিন্ন জায়গায় বিচরণ করতে লাগলো। প্রেমার দম আটকে আসলো। প্রেমার নীরবতা মোটেও পছন্দ হলো না শেখরের। সেজন্য প্রেমাকে নিজের দিকে ঘুরিয়ে কাল চেপে ধরে বলল, চুপ করে আসিস কেন? তোর কোন ভাতের কথা ভাবছিলি?
প্রেমা ব্যথায় চোখ মুখ খিচে ফেলল। শেখরের ভাষার টোন শুনলে মাঝে মধ্যে বমি চলে আসে প্রেমার। লাগছে আমার। শেখর আরো জোরে চেপে ধরে বলল, লাগার জন্যই ধরেছি। তো লাং সোলেমানকে নিয়ে ভাবছিলি? ছাড়ুন আমায়, ব্যথা লাগছে আমার। বেতা তো পাবি এখন, রুমে চল। কেন? কেন জানিস না? বিছানা কাঁপানোর জন্য। চল। আমি অসুস্থ। তাতে আমার কি? আমার তোকে এখনই লাগবে। শেখর হাত ধরে টানতে শুরু করলো প্রেমাকে। প্রেমার আসলে আজ শরীর খারাপ, পিরিয়ড শুরু হয়েছে। শেখর হাত ছাড়িয়ে দিয়ে কিছুটা উচ্চ আওয়াজে বলল, বলছি তো শরীর খারাপ আমার। কেন বোঝেন না? আমি পারবো না আজ। এই সামান্য কথা বলাটাই যেন কাল হয়ে দাঁড়ালো প্রেমার। শেখর প্রেমার চুলের মুঠি ধরে রুমের ভেতর নিয়ে এসে ফ্লোরে ফেলে প্যান্টের বেল্ট খুলে পেটাতে শুরু করলো। আর আগে বলতে লাগলো, তোর তো সব দিন শরীর খারাপ, যখনই আমার দরকার পড়ে তখন এসব অজুহাত বানাস। পুরো বাড়ি প্রেমার চিৎকারে মুখর হয়ে উঠল। কেউ আসলো না প্রেমাকে বাঁচাতে। প্রেমা বারবার নিষেধ করলো পেটাতে, কিন্তু শেখর শুনেনি। পাষাণ এক প্রাণী হয়ে উঠেছে সে। প্রেমার এই কাতর মিনতি, কালচে দেহের ব্যথায় ছটফট কিছুই যেন তাকে স্পর্শ করলো না। পেটানো শেষে যখন ক্লান্ত হলো শেখর, তারপরে সে প্রেমার উপর ঝাঁপিয়ে পড়লো। প্রেমার ঋতু ও মতি দেহ ব্যথায় কুকড়ে থাকা প্রাণ সবকিছু উপেক্ষা করে তার সাথে জোর করে শারীরিক চাহিদা মেটাতে শুরু করলো। প্রেমা ব্যথায় কাতরাতে লাগলো। প্রেমার ঠোঁট কেঁপে উঠে, দেহ থরথর করে কাঁপে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ে চুপচাপ। শরীরে আর জোর পায় না, মনে হলো সে মরে যাচ্ছে। শারীরিক নির্যাতনের কিছুক্ষণ পর প্রেমার যৌনাঙ্গ দিয়ে ধীরে ধীরে রক্তপাত শুরু হয়। ফ্লোরের এক কোণ রক্তে ভরে যায়। প্রেমা মহান সৃষ্টিকর্তার কাছে নিজের মৃত্যুর জন্য আর্জি জানায়, তার মৃত্যু হোক এই নরক যন্ত্রণা থেকে। দীর্ঘ 2 ঘন্টা শারীরিক নির্যাতনের পর শেখর প্রেমাকে ছেড়ে ওয়াশরুমে গেল। প্রেমা নীরবে তাকিয়ে রইল। ফ্লোরের দিকে ওঠার শক্তিটুকুও পাচ্ছে না। খুব কষ্টে চেষ্টা করে কোনো রকমে উঠে জামা কাপড়গুলো পরে নিল। হাতে মারের দাগগুলো স্পষ্ট হচ্ছে। প্রেমা খোঁড়াতে খোঁড়াতে দেয়াল ধরে অন্য রুমে চলে গেল। এই ঘরটাতে প্রেমা থাকে প্রায় সময়। আলমারি থেকে জামা বের করে ওয়াশরুমে গেল। পানি ট্যাপ ছেড়ে দিতে এই পানি উপর থেকে প্রেমার শরীরে পড়লো। প্রেমার মনে হলো এ যেন পানি না, সূচ পড়ছে তার শরীরে। ওয়াশরুমে থাকা আয়নায় নিজেকে দেখলো। প্রেমা গালের এক পাশটা ফুলে গেছে, যৌনাঙ্গ জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। প্রেমা নিজের এমন করুণ অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠল। এই কান্না এবার আর বাহি যেতে পারল না। পানির শব্দ আর কান্নার শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। এই জীবন থেকে কবে মিলবে মুক্তি? তার যে জীবন আর সহে না। আজ খুব মায়ের কথা মনে পড়লো প্রেমার। তার প্রেমা ভালো নেই, সে কি দেখতে পাচ্ছে তা? তার কি বুক ফেটে আসছে? মেয়ের এমন অবস্থা দেখে প্রেমা অনেকটা সময় ধরে কাঁদলো। তারপর ভেজা জামা বদলে শুকনো জামা পরে বাহিরে আসলো। বিছানার উপরে থাকা ফোনটা অন করে কটা বাজে তা দেখার জন্যে, কিন্তু তারিখে গিয়ে চোখ আটকে গেল। আজ তো সোলেমানের বিয়ে ছিল। সোলেমান বুঝি তার বিবাহিত বউকে নিয়ে রাতটা নিজেদের মতো করে কাটাচ্ছে। প্রেমার বুক ভারী হয়ে আসলো, চোখ জলে টইটুম্বর হলো। এগিয়ে এসে ব্যালকনিতে দুহাঁটু গেড়ে বসলো। আকাশের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন বুঝতে পারিনি তুমি মানুষটা একদিন আমার না পাওয়ার আক্ষেপ থেকে যাবে। এই তো আজ থেকে বাস্তবে তুমিও কারো হয়ে গেলে, আর সারা জীবনের জন্য আমার কল্পনাতে থেকে গেলে। জীবনে চলার পথে অনেক কিছুই হারালাম আমি, জানো। তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি। আমাদের গল্পটা খুবই অল্প সময়ের জন্য ছিল, তারপরও আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। তুমি না বরং হও সুখী হও, একটাই তো জীবন। আমি না হয় এদিক সেদিক করে ঠিক পার করে দিব। প্রেমা থেমে গেল, বুকে হাত চেপে ধরে অসহায়ের মতন করে বলল, তারপরও জানো, মাঝে মধ্যে ইচ্ছে করে কাচের চুরির মতো করে কিছু নিয়ম কানুন ভেঙে তোমার কাছে চলে যাই। জানি আগের মতো বাহুতে জড়িয়ে ধরবে না, ভালোবাসবে না, তারপরও ইচ্ছা করে। ইচ্ছারা তো আর কথা মানে না, কথা শুনে না। আচ্ছা, তোমার বউ কি জানে সে আজ তোমাকে পাওয়ার সাথে সাথে সে যে আমার দুনিয়াটাকে নিজের নাম করে নিল? তোমায় একজন পেয়ে জিতলো, আর একজন বিভৎস ভাবে হারালো। আমার কি কপাল দেখো, সংসার করি একজনের সাথে, অথচ আমার মন মস্তিষ্ক ভাবে শুধুমাত্র তোমাকেই নিয়ে। শ্বশুর বাড়িতে এই প্রথম মেহেরিনের সকাল। ঘুম থেকে উঠে চোখ মেলতে আকস্মিক রুমাইসাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ভড়কে গেল। পাশেই বসে থাকা রুমাইসা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তে বুকের ভিতরটায় কেমন একটা ধাক্কা লাগলো। নিজের শরীরের দিকে অদৃশ্য এক শঙ্কা নিয়ে চোখ ফেললো সে। শাড়ির আঁচল ঠিকঠাক মতোই আছে কিনা দেখলো, হ্যাঁ ঠিকই আছে। তবু একরকম অস্বস্তি চাপা দিতে শাড়ির আঁচলটা হাত বুলিয়ে নিল, আর সেই ছুতোয় মুখে আনলো একটা মৃদু হাসি। কণ্ঠটা একটু নিচু রেখে বলল, খুব দেরি করে উঠেছি বোধহয়, তাই না আপু? আসলে বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। ঘড়ির কাঁটা তখন বলছে মাত্র 8টা 5। রুমাইসা চোখে একরকম নরম প্রশ্রয় নিয়ে বলল, একটু দেরি হয়নি মেহেরিন।
মেহেরিন প্রতি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ নীরব থেকে রুমাইসা আবারও বলল, আমি আশায় তোমার ঘুমটা ভেঙে গিয়েছে তাই না? মেহেরিন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে জানালো। না না আপু, রুমাইসা ঠোঁটের কোণে একরকম বুঝে ফেলার হাসি এনে বলল। জানি তো। মেহেরিন তাড়াতাড়ি মাথা নিচু করে বলল, ভুল বুঝছেন আপু। এই কথাটুকু বলে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। পা দুটো যেন একটু থমকে গেলেও নিজেকে শক্ত করে আবারও বলল, আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দেবে আপু? রুমাইসা এবার সত্যি সত্যি খানিকটা চমকে উঠল, ভ্রু কুচকে তাকিয়ে বলল। কেন, চা কফি খাবে? মেহেরিন শান্তভাবে বলল। না আসলে এখন তো আমি এবারের বউ। রুমাইসা প্রশ্ন ছুড়ে দিল। তো মেহেরিন একটু থেমে গলায় যত্ন এনে বলল। না মানে সকালের রান্নাটা তো। রুমাইসা এবার কথার মাঝখানে থামিয়ে দিয়ে কড়া সুরে বলল। একদমই না, তোমার করতে হবে না এসব। আম্মু বলে দিয়েছে তোমার রান্নাঘরে ঢোকা নিষেধ। রান্নার সব কাজ আম্মু আর বুয়া সামলে নেবে। তুমি খাবে, পড়বে আর ঘুরে বেড়াবে। মেহেরিন মৃদু হাসল। চিনিয়ে তো দাও আগে রান্নাঘরটা। রান্না করি না করি সেটা তো পরের ব্যাপার। রুমাইসা খানিকক্ষণ মেহেরিনের মুখের দিকে তাকিয়ে থেকে হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে গেল তাকে। রান্নাঘরে তখন আফিয়া সুলতানা ব্যস্ত হাতে নাস্তা বানাচ্ছেন। মেহেরিনকে দেখে চমৎকার এক গলায় বললেন, তো তাড়াতাড়ি উঠে পড়লে যে মেহরিন। মেহেরিন মাথার কাপড়টা খানিকটা টেনে নিয়ে নম্রভাবে জবাব দিল। আমি রোজ এর চেয়েও সকালে উঠি। আফিয়া সুলতানা বিস্মিত চোখে বললেন, এত সকালে উঠে কি করো? মেহেরিন চোখ নামিয়ে কোমল গলায় বলল, ঘর দুয়ার বড় উঠান ঝাড়ু দিই, এটো থালা বাসন মাজি, আমার হাতে হাতে কাজ করি। আফিয়া সুলতানা হেসে ফেললেন। তার সব কাজই পারো তাহলে? জি, আম্মা প্রায় সবই শিখিয়েছে। মাশাল্লাহ। পর একটু এগিয়ে এসে মেহেরিন নিজে থেকেই বলল, আমি কি আপনাকে হেল্প করতে পারি? আফিয়া সুলতানা মমতায় ভরা কণ্ঠে বললেন, না না মা, তুমি ওখানটায় বসো, টিভি দেখো, বাইরে ঘুরে দেখো। রুমাইসা, মেহরিনকে বাড়িটা ঘুরিয়ে দেখাও। রুমাইসা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। মেহেরিন একটু হাসলো। রুমাইসা বাড়ির প্রতিটা কোণা মেহেরিনকে দেখালো। এই সুলতান ভিলায় কে কে থাকে সেটা বলল। এই বাড়িতে তার দাদা আনোয়ার সুলতান, বাবা আমিরুল সুলতান আর মা আফিয়া সুলতান থাকেন। আর ঢাকায় তার ভাই সোলেমান, চাচা বাশা সুলতান আর কাজিন এজওয়ান সুলতান থাকে, যে গত বছর এসেছেন দেশে। মেহেরিন সবটা শুনলো। করিডোরে জানলা দিয়ে বাইরে তাকাতে দেখলেন আনোয়ার সুলতান বাগানে বসে খবরের কাগজ পড়ছেন। পাশেই বাশা সুলতান বসে ফোন টিপছে। আনোয়ার সুলতান হাত ছেড়ে ডেকে চা চাইলেন। মেহেরিন রুমাইসাকে উদ্দেশ্য করে বলল, চাটা আমি দিয়ে আসি, খুব ভালো বানাতে পারি আমি এটা। রুমাইসা দীর্ঘশ্বাস ফেলল। কেবলই সে আর মা মেহেরিনকে বুঝালো রান্নাঘরে তার যাওয়ার দরকার নেই, কিন্তু মেয়েটা সব ভুলে গেল। বেশ, চলো আজ তোমার হাতে বানানো চা খাবো। মেহেরিনের চোখে মুখে খুশি ঝিলিক দেখা গেল। রান্নাঘরের সামনে এসে রুমাইসা মাকে বলল, মা, দাদাজান চা চাচ্ছে, মেহরিনকে বানাতে দাও। আফিয়া সুলতান বাধা দিয়ে বললেন, আমি বানিয়ে দিচ্ছি। মেহরিনের কেন বানাতে হবে কষ্ট করে? মেহেরিন এগিয়ে গিয়ে চুলায় পানি বসিয়ে বলল, আমার একটুও কষ্ট হবে না মা, আমি রোজ চা খাই বানিয়ে। আফিয়া সুলতান মেহেরিনের দিকে তাকিয়ে বলল, ভীষণ চা প্রিয় তাই না মেহরিন? মেহরিন টেনে বলল, ভীষণ। পাশ থেকে রুমাইসা বলল। ভাইয়া হেট চা। কথাটা মেহেরিনের কান অব্দি যেতে হাত থেমে গেল। উনি চা খান না? না, ভাইয়া ব্ল্যাক কফি খায় শুধু, চা দেখতেই পারে না। চা ভালো লাগে না তার। তার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কোনো পানীয় খাবার যদি হয়ে থাকে তাহলে সেটা নাকি একমাত্র চা। মেহেরিনের মুখের হাসিটা বাতাসের ন্যায় উড়ে চলে গেল। মেহেরিন তো এর বিপরীত। চায়ের প্রতি এমন বাক্য শুনে মন খারাপ হলো। চা ভালো লাগে না। এই চারটি শব্দে কিভাবে এতটা শূন্যতা থাকতে পারে সে ভেবে পেল না। চা তো তার কাছে কখনোই নিছক পানীয় ছিল না। চা মানে তো মেহরিনের কাছে ভোরের নিস্তব্ধতা, বিকেলের একাকিত্ব, রাতের দীর্ঘশ্বাস। চা মানে বইয়ের পাতা, জানালার ধারে বসে থাকা, কিংবা মন খারাপের দিনে নিজেকে একটু ভালোবাসা। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল ফুটন্ত গরম পানির দিকে, যেভাবে কেউ প্রিয় কবিতার ভুল ব্যাখ্যা শুনে চুপ করে থাকে। মেহরিন নিজেই নিজেকে মনে করিয়ে দিল সব অনুভব সবার জন্য নয়, তবুও মনটা কেমন খালি খালি লাগলো। খুব যত্ন করে চা বানিয়ে দাদা শ্বশুরের কাছে নিয়ে গেল। মৃদু কণ্ঠে বলল, আপনার চা দাদু। আনোয়ার সুলতান খবরের কাগজের ফাঁকে তাকালো। নাত বউকে দেখে খবরের কাগজ পাশে ভাঁজ করে চায়ের কাপটা মেহরিনের হাত থেকে নিয়ে বলল, তুমি কষ্ট করে নিয়ে আসলে কেন মেহরিন? কথাটা শেষ করে চায়ের কাপে চুমুক দিল আনোয়ার সুলতান। অন্যান্য দিনের চেয়ে আজকে চাটা ভীষণ আলাদা, ভীষণ মজার। মেহরিন বাশা সুলতানের দিকে চা বাড়িয়ে দিলেন। আনোয়ার সুলতান তৃপ্তির সাথে খেয়ে বলল, রহিমার হাতে বানানো চা আজ এত মজা হলো কি করে? বাড়ির সদর দরজা দিয়ে রুমাইসা চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে এসে বলল, রহিমা খালা বানায়নি দাদু। তাহলে কে, বৌমা? না, মেহরিন বানিয়েছে। আর চায়ের টেস্টটা জাস্ট ওয়াও, তাই না দাদু? আনোয়ার সুলতান পুরো চাটা শেষ করে বলল। মেহরিন মৃদু হেসে বলল,
আসলেই চাটা দারুণ। নাত বউ, তুমি তো লোভ লাগিয়ে দিলে। এখন তো রোজ খেতে ইচ্ছে করবে তোমার হাতের চা। মেহেরিন মৃদু হেসে বলল। আমি রোজ বানিয়ে খাওয়াবো আপনাকে। আনোয়ার সুলতান হেসে বলল। তাহলে তো বেশ ভালোই হয়। রুমাইসা, দাদু বলো। সলেমান ফোন করেছিল। না দাদু, এখনো করেনি। মেহেরিনের সাথে কথা হয়নি? না। আচ্ছা, আমি দেখছি। মেহেরিন, নাতবু, ঘরে যাও। তোমার স্বামীটাকে নিয়ে আর পারা যায় না। আনোয়ার সুলতান হেসে বলল। মেহেরিন সম্মতি প্রকাশ করে রুমে আসলো। বাশা সুলতান চায়ের কাপটা রেখে বলল। সলেমান বোধহয় ভীষণ ব্যস্ত, সেজন্য দিতে পারিনি ফোন বাবা। জীবনটা শুধু রাজনীতি করার জন্য নয়। সলেমান এখন বিয়ে করেছে, তার উচিত বউয়ের জন্য এখন সময় বের করা, বউয়ের খোঁজ খবর নেওয়া। মেয়েটা নেহাত ভালো, শান্তশিষ্ট, নরম বলে চুপ আছে, মেনে নিচ্ছি। বাশার সুলতান তপ্ত শ্বাস ফেললেন। সোলেমানের কাছে যে সবার আগে রাজনীতি, তারপর বাকি সব। নিজের আলিশান বাড়ির বাগানে বসে গভীর চিন্তায় মগ্ন ছিল সোলেমান। হাতে তার ব্ল্যাক কফি। ইব্রাহিম হাসপাতাল থেকে ইমনকে দেখে ফিরেছে। ইব্রাহিম সোলেমানের পাশে বসে সোলেমানকে কিছু ভাবতে দেখে বলল। কি ভাবছিস? ভাবছি তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলবো। দিনকে দিন তোর শত্রু বাড়তেই চলেছে সোলেমান। বারুক। বারুক মানে? তোর জীবন বিপন্নের দিকে চলে যাচ্ছে। তুই বাসায় নিবি তো জান দিয়ে। বাঁকা চোখে তাকিয়ে কথাটা বলল সোলেমান। ইব্রাহিম সোলেমানের কাঁধে হাত রেখে বলল। আর আমি মরে যাওয়ার পর বাঁচাবে কে তোরে? ইব্রাহিমের এমন ইমোশনাল কথাবার্তাকে বুড়ো আঙ্গুল দেখে সোলেমান কফির মগে চুমুক দিয়ে বলল। চিন্তা করিস না, আমার আগে তুই মরবি না, মরলে আমার পরেই মরবে তুই, তাই সেন্টি খাস না। ইব্রাহিম তপ্ত শ্বাস ফেলল। কোনো কথায় সিরিয়াস নেয় না ইব্রাহিমের। কিছু ভুলে যাচ্ছিস। কি ব্রেকফাস্ট? কেবল তো 9টা বাজে। ইব্রাহিম ফের তপ্ত শ্বাস ফেলল। সে কি ব্রেকফাস্টের কথা বলেছে? গতকাল কি হয়েছে তোর ভুলে গেছিস? না, ভুলি নাই। শোরের বাচ্চারা আগুন লাগিয়ে দিল ক্লাব ঘরে। ইব্রাহিম ঠোঁট কামড়ে ধরল। সব মনে থাকে সোলেমানের, শুধু একটা কথা ব্যতীত। আমি ক্লাব ঘরের কথা বলিনি সোলেমান। তাহলে কিসের কথা বলিস? কাল তুই বিয়ে করেছিস, তোর এখন একটা বউ আছে, তাকে তুই ওভাবেই ফেলে এসেছিস। তোর কি মাথায় নেই তার কথাটা? মেয়েটার কি হলো তুই চলে আসার পর? সোলেমানের মনে পড়ল মেহেরিনের কথা। গতকাল সে বিয়ে করেছে, একটুও মনে ছিল না খোঁজ খবর নেওয়ার। নিজের এমন উদাসীনতা বুঝতে পেরে তেমন একটা খারাপ লাগলো না, তবে তার উচিত ছিল খোঁজ নেওয়া। কি করে ভুলে গেল সে? এতদিন সিঙ্গেল ছিলাম তো, হুট করে যে মিঙ্গেল হয়ে বসে আছি তা তো মনেই ছিল না। জীবনের ডিভাইসটা আপডেট দিতে হবে রে ইব্রাহিম। ফোন দিয়ে খোঁজ খবর নেব। সোলেমান বাঁকা চোখে তাকিয়ে বলল। বন্ধুর বউ নিয়ে তোর এত দরদ কেন ইব্রাহিম? আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে দেখছি আমার থেকে আমার বউ চিন্তা তোর বেশি। উল্টাপাল্টা কিছু ভাবছিস না তো আবার আমার বউ নিয়ে? আস্তাগফিরুল্লাহ, বন্ধুর বউ আমার মায়ের পেটের বোন। গুড, যা এখন চোখের সামনে থেকে, একা থাকতে দে। ইব্রাহিম চলে গেল। মেহেরিনকে যে ফোন দিবে, মেহেরিনের ফোন নাম্বার তো নেই। কাকে ফোন দিয়ে খোঁজ নিবে? সোলেমান পকেট থেকে ফোন বের করে রুমাইসাকে ফোন করলো। রুমাইসা নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিল। ভাইয়ের ফোন পেয়ে তড়িঘড়ি করে রিসিভ করে বলল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি করছিস? কিছু না, তুমি কি করছো? বসে আছি। কিছু বলবে? কথাটা বলে সোলেমান চুপ হয়ে গেল। রুমাইসা ভাইয়ের নীরবতা একটু হলেও বুঝলো, তাই নিজে থেকে বলল। ভাইয়া, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। মেহেরিনের খোঁজ অব্দি নিলে না। মেয়েটার সাথে কথা বলো, সে যে তোমার অপেক্ষায় আছে। লাস্টের কথাটা কেন যেন সোলেমানের বুকে গিয়ে লাগলো। অপেক্ষা করছে মেয়েটা তার জন্য। রুমাইসা ফোনটা নিয়ে মেহেরিনের রুমে গেল। মেহেরিন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। রুমাইসা এগিয়ে গিয়ে বলল। মেহেরিন, ভাইয়া ফোন করেছে, কথা বলো। ফোনটা মেহেরিনের হাতে ধরিয়ে দিয়ে চলে আসলো রুমাইসা। মেহেরিন যে হাতে ফোন, সেই হাত কাঁপছে, বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করছে। ফোনটা কানে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। আসসালামু আলাইকুম। মেহেরিনের কণ্ঠস্বরে সালাম শুনে সোলেমানের হৃদয়ে যেন এক পশলা বসন্ত নেমে এলো। কণ্ঠটা এত মিষ্টি, বাচ্চা বাচ্চা কেন? সোলেমানের চোখ মুখ গম্ভীর, তবে গলার স্বর মোলায়েম স্বতঃস্ফূর্ত করে বলল। ওয়ালাইকুম আসসালাম। মেরিন বলছো? মেহেরিন এই প্রথম তার স্বামীর কণ্ঠ শুনল। হ্যাঁ, এই প্রথম সে শুনল তার স্বামীর কণ্ঠ, আর শুনে স্থবির হয়ে গেল। এই যেন কল্পনায় আঁকা এক মুখের সাথে বাস্তবে প্রথম সংযোগ। কণ্ঠটা গম্ভীর লাগলেও সোলেমান যখন মেহেরিনের নাম ধরে ডাকলো, তখন মেহেরিনের হৃদস্পন্দনটা বোধ হয় থেমে গিয়েছিল। তার নামটা ডাকার সেই টোনের মধ্যে কি যেন ছিল, তা ব্যাখ্যা করা যায় না। মাঝে মধ্যে কিছু শব্দ আছে যেগুলো শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না। মেহেরিনের ক্ষেত্রে সেটাই হলো। এখন মেহেরিন শুধু ছোট্ট করে জবাব দিল। জি। সোলেমান জিজ্ঞাসা করলো। যদিও এটা জিজ্ঞাসা করে শোভা পায় না, তারপরে ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করতে হচ্ছে, কেমন আছো?
মেহরিন হালকা হাসলো, ওর ঠোঁটের কোণে এক টুকরো হাসি কাঁপলো। ভদ্রতা থেকে নয়, বরং এমন এক গম্ভীর কণ্ঠে নরম করে উচ্চারিত প্রশ্নের প্রতি এক চিলতে শ্রদ্ধা থাকে। সে নরম গলায় উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হুম। ছোট্ট একেবারে সংক্ষিপ্ত স্বীকারোক্তি। তারপর চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সোলেমানের কেমন যেন লাগছে এই সময়টা। মেয়েটা এত নীরব কেন? ওর কোনো দ্বিমত, রাগ, অভিমান, অভিযোগ নেই সোলেমানের উপর। আমার প্রতি তোমার অভিযোগ নেই মেহরিন? মেহরিন চকিতে চমকালো। অভিযোগ কেন থাকবে? মেহরিন তো অভিযোগ করতে জানে না। সে আজ পর্যন্ত কখনো কারো কাছে অভিযোগ করেনি। আপনার প্রতি আবার কোনো অভিযোগ থাকবে কেন? আপনি কি কোনো দোষ করেছেন? কাল যে ওভাবে চলে। মেহরিন সম্পূর্ণ করতে দিল না কথাটা। দরকার ছিল বলেই তো চলে যেতে হয়েছে আপনাকে। বাবা আমায় বুঝিয়ে বলেছে সবটা। আমার আপনাকে নিয়ে কোনো অভিযোগ নেই। সোলেমানের বুক থেকে যেন কিছু একটা সরে গেল, হালকা খোশ মেজাজে লাগলো। অভিযোগ থাকলে কিছু করার ছিল না আমার। জেনে শুনে বিয়ে করেছো আমায়। আমি আপনাকে না জেনেই বিয়ে করেছি, এমনকি না দেখেই। সোলেমানের কপালে ভাঁজ পড়ল। সেদিন কি মেয়েটা তাহলে গাড়ির ভিতরে থাকা সোলেমানকে দেখেনি? আমি তোমার সামনে ছিলাম মেহরিন, তুমি চেয়ে দেখোনি সেদিন। যাই হোক, নিজের খেয়াল রাখো, রাখছি। মেহরিন সাথে সাথে অস্থির গলায় জিজ্ঞাসা করলো, ফিরবেন কবে? কেন অপেক্ষা করছো আমার ফেরার? স্বামীর অপেক্ষায় থাকবে স্ত্রী, এটাই তো দুনিয়ার রীতি। সঠিক তারিখ সময় দিন নির্ধারণ করে বলতে পারছি না ফেরার, তবে চেষ্টা করবো শীঘ্রই ফেরার। যে অপেক্ষায় থাকবো আপনার। সোলেমান নৈশব্দে হেসে ফোনটা কেটে দিল। মেহরিন ফোনটার দিকে তাকিয়ে রইল। সেদিন যে মেহরিন এর সামনেই ছিল, কিন্তু কোন দিন? মেহরিনের মনে পড়ল না এমন কোনো দিন। ফোনটা গিয়ে রুমাইসাকে দিয়ে আসলো। গুলশান 2 নর্ডিক ক্লাব। রাতে ক্লাবের আলোর ঝলকানিতে এখনো দপদপ করছে ডিজে কাউন্টার। ক্লাবের শেষ মাথায় বসে আছে এজওয়ান। গ্লাসের ভিতর কালো রঙের তরল ব্ল্যাক রাশিয়ান ভদকার কফি লিকার মিশিয়ে বানানো এই মদের স্বাদ আজও তার মুখে তিক্ত মনে হয়, অথচ আজ পঞ্চম গ্লাস। চারিপাশে হাসি, আলো, মিউজিক, শরীরে লোভ, হাহাকার। ছেলেমেয়েগুলো ভালোবাসার নামে কাওয়া বাসা আদান প্রদান করতে ব্যস্ত। ভালোবাসা তার কাছে সস্তা এক নাটক। এজওয়ানের সেসব দেখে না দেখার ভান করলো। শালার দুনিয়ায় মদ ছাড়া শান্তি মেলে না। একঘেয়েমি আর বিষণ্ণতা নিয়ে সে আবারও বোতলে চোখ রাখলো। খালি। উঠে গিয়ে কাউন্টারে গেল, আরেকটা বোতল নিল। এবার শিবা স্প্রেগাল 18। বোতলটা নিয়ে পিছু ফিরতে কারোর সাথে ধাক্কা খেলো। এজওয়ান মুখ থেকে বিশ্রী রকমের একটা গালি বের করে বলল, কোন বালতি ধাক্কা খাওয়ার জন্য? আর কিচ্ছু পাসনি? আমাকেই চোখে পড়লো শালা। কথাটা বলে পাশ ফিরে দেখলো ম্যাক্স পরিহিত এক নারী। এ তো শালা না শালি। এজওয়ান কিছু বলার জন্য উদ্যত হতে গিয়ে থেমে গেল নারীর চোখের দিকে তাকিয়ে। ব্রাউন চোখের অধিকারী এই মেয়ে। এই চোখ জোড়া কোথাও দেখেছে এজওয়ান মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, চট্টগ্রামে দেখেছে। এসব ভাবনার মাঝে মেয়েটা এজওয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, মুখের ভাষা ঠিক করুন মিস্টার, তা না হলে মুখ সেলাই করে রাখুন। এজওয়ানের টনক নড়ে উঠল। এই মেয়ে, দুদিন তোর সাথে তোমার সাথে আমার দেখা হচ্ছে। দুদিনেই তুমি আমার কথা শুনিয়েছ। এত সাহস করতে পাও? মেয়েটা ড্রিঙ্কসের গ্লাস তুলে বলল, বাহ, স্মৃতিশক্তি তো বেশ প্রখর। মুখ না দেখেও চিনে ফেলেন। তোমাকে চেনার জন্য মুখ দেখা জরুরি নয়, চোখ দুটোই যথেষ্ট। তা তুমি আমার পিছন নিচ্ছ নাকি? প্রথমে চট্টগ্রাম, তারপর ঢাকা। মেয়েটা তার ছেলের সহিত বলল, হু আর ইউ? আমি কেন আপনাকে ফলো করব? কি আছে আপনার কাছে যার জন্য আপনার পিছু নেব আমি? এজওয়ান বাঁকা চোখে তাকিয়ে বলল, কি নেই আমার কাছে? টাকা পয়সা, বাড়ি গাড়ি। মেয়েতে ফিরে হওয়ার জন্য সব গুণই আছে। চোখ টিপে বলল এজওয়ান। মেয়েটা মুখের মাস্ক খুলে ড্রিঙ্কসে চুমুক লাগিয়ে বলল, কিন্তু আমার তো সেসব নজরে আসলো না, বরং একজন আত্মতৃপ্ত নার্সিস ছাড়া কিছুই দেখলাম না। এজওয়ান কথা না বাড়িয়ে ড্রিঙ্কসের বোতল নিয়ে বের হতে হতে বলল, তাহলে তোমার চোখে সমস্যা, আর তা না হলে তুমি ছেলে। সরি, ছেলেদের সাথে আমি কথা বলি না। মেয়ে হলে সময় দিতাম তোমায়। এজওয়ান বাহিরে এসে দাঁড়ালো গাড়ির কাছে। বাহাদুর কোন কোনায় মরতে গেছে কে জানে। শালার গাড়ির চাবিটাও নিয়ে গেছে মরতে। এজওয়ান গাড়ির সামনে গাড়ির উপর বসলো। তারপর সোজা হয়ে শুয়ে পড়লো হাত পা ছড়িয়ে। আকাশটা আজ অর্ধচাঁদ আর মিটিমিটি তারা জ্বলছে। নেশাটা একটু চড়েছে আজ হালকা মাথায়। আগে তো এমন নেশা হয়নি। এর চেয়ে তো মারাত্মক রকমের নেশা ধরায় এমন মদ খেয়েছে। এজওয়ান মদের বোতলের দিকে তাকালো। কেমন ঝাপসা লাগছে সবকিছু। বোতলটায় চুমু খেয়ে এজওয়ান খোশ মেজাজে গলা ছেড়ে গাইলো, গাঁজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, ফেন্সি গেলে টাস্কি হয়ে যাই ও মীরা পাই, গাজার নৌকা পাহাড় তুলে যায়।
গানটা গাওয়ার মাঝে হুট করে পাশ দিয়ে এক মেয়েকে দৌড়ে যেতে দেখলো এজওয়ান। পাশ ফিরে সেই মেয়েটা দৌড়ানো দেখলো। তার পেছনে পেছনে কয়েকটা ছেলে দৌড়ালো। এজওয়ান পাত্তা না দিয়ে দুহাত ফের মেলে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো। আকস্মিক মেলি কণ্ঠে চিৎকারে এজওয়ান চোখ মেলে তাকালো। সামনেই তাকাতে দেখলো ব্ল্যাক জিন্স জ্যাকেট পরা সেই মেয়েটাকে 4 জন ছেলে ধরে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এজওয়ান সেই দৃশ্যটা দেখে বিরক্ত হয়ে বলল, শালির ঘরে শাড়ি, আমার সাথে কথা বলার সময় তো ঠিকই চ্যাটাং চ্যাটাং কথা বলিস, এখন নিজের সেফটির জন্য কিছু করতে পারিস না মাতারি। আর জায়গা পেলি না এই শালিরে ধরার জন্য তোরা আমার সামনেই আসতে হলো। এজওয়ান হেরে দুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, এই তোরা ওর ধরে এমন টানাটানি করছিস কেন? ওই কি করেছে তোগো? ছেলেগুলোর ভিতর থেকে এক ছেলে এগিয়ে এসে এজওয়ানকে ধাক্কা দিয়ে বলল, তোরে বলতে হবে শালা, তুই কে? সামনে থেকে সর। ধাক্কাটা একদম সহ্য হলো না এজওয়ানের। এগিয়ে এসে সোজা চর বসিয়ে দিল ছেলেটার গালে। সেটা দেখে পেছনে থাকা 3 জন ছেলেও চলে আসলো। মারপিট বেশ ভালোই জানে এজওয়ান, তাই 4 জনকে সামলাতে বেশি সময় লাগলো না। কাত করে রাস্তায় চিৎ করে ফেলিয়ে রাখলো। মেয়েটা পাশেই দাঁড়িয়ে আছে। এজওয়ান বাঁকা চোখে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।